আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার নিজের সম্পর্কে কিছু বলবো। নিজের সম্পর্কে বলতে কি, সৌদি আরবে আমার অভিজ্ঞতা বিগত ২-২.৫ বছরের ভিতরে সৌদি আরবে আমার অভিজ্ঞতাটা কেমন। আমিও কিন্তু একসময় আপনাদের মতন সৌদি আরবে আসছিলাম, একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু সৌদি আরবে প্রবেশ করছিলাম। পরবর্তীতে কিভাবে যে কোম্পানিতে কাজ করি, এই কাজ মিলাইছি বা এই কাজ জানতাম কিনা সবকিছু বিস্তারিত বলবো, এবং কিভাবে প্রতারণার শিকার হয়েছিলাম সৌদি আরবে আসার পরে A to Z সবকিছুই বলবো। যারা আসতেছেন সৌদি আরবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কপাল ভালো হয়, আবার অনেকের দেখা যায় যে কপাল ভালো হয় না, এটা একটা ব্যাপার থাকে। যে জানি না আমার কপালে কি ছিল ওই সময়, পরবর্তীতে যাই হোক এখন আছি, আলহামদুলিল্লাহ আছি। তো বলি, আমি 2022-এ বিদেশ যাওয়ার জন্য তখন প্রস্তুতি নিই। তার আগে কিন্তু বিদেশ যাওয়ার মতন কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। তার আগে আমাকে 2020-এর সময় একবার অফার করা হয়েছিল এই সৌদি আরব আসার জন্য। তখন আমি আর ওই সময় রাজি হয়েছিলাম না যে না, আমি এখন বিদেশ যাব না বা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আমার মাথায় নাই। পরবর্তীতে হঠাৎ করে 2022-এ আমার মাথায় ধরলো যে না, দেশের বাইরে যাওয়াটা দরকার। কারণ বাংলাদেশে যে সময়, ওই সময়তে যে সমস্ত চাকরিগুলো করতাম, সেখানে দেখা যাচ্ছে যে মানে বেতন থেকে কাজের পরিমাণটা বেশি, আবার পরিবেশটাও খুব একটা ওই রকম না, স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশ না। তো যার জন্য চিন্তা ভাবনা করলাম যে না, বিদেশ যাওয়াটা দরকার। পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে হচ্ছে যে আপনার প্রথমে যাওয়ার চিন্তা ভাবনা করলাম যে তাহলে কোথায় যাওয়া যায়, সিঙ্গাপুরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো যাই হোক, সিঙ্গাপুরের ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা ভাবনা করার পরে, ট্রেনিং মেনিং করার পরে আপনার হচ্ছে যে সব কমপ্লিট করলাম। আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল যে 3,20,000 টাকায় বই রিলিজ, অর্থাৎ আইপি আমার নিজের সার্টিফিকেট এবং বই রিলিজ দিয়ে দেবে। পরবর্তীতে সেটা পরীক্ষা দিতে দিতে হয়ে যায় 14 লাখ, 14.5 লাখ সেই সময় হয়ে যায়, কোটা স্বল্পতার কারণে। পরবর্তীতে আমার আর সিঙ্গাপুর ওই সময় যাওয়াটা হইলো না। তো যার জন্য বেশ হতাশার ভেতর পড়ে গেছিলাম। কারণ কি, চাকরি-টাকরি ছেড়ে দিয়েছি বিদেশ যাওয়ার জন্য। এখন আবার এই সমস্যা নতুন করে আসলো সামনে। তো এখন আমি এগুলোর সমাধান কিভাবে করব? তো হঠাৎ করে আমার ওই একটা চাচাতো ভাই ছিল সৌদি আরবে। উনি প্রায় 15-16 বছরের উপরে সৌদি আরবে থেকে গেছে। তো আমি আসার পরেও সে ১ বছর পরে চলে গেছে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে না, তার আগেও আবার আরেকটা যখন সিঙ্গাপুরে আমি যাব তার আগে আরেকটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে আমার বাড়ির পাশের একটা চাচা হয় সম্পর্কে। সেই চাচা আবার সৌদি আরবে আছে প্রায় 25 বছর মতন। সে আবার আমার আরেকটা চাচাতো ভাইকে নিয়ে গেছিল সাথে করে। তারাও অলরেডি প্রায় ১০-১৫ বছর সৌদি আরব পার করে ফেলছে। তো তারা আমাকে একটা অফার দিয়েছিল একটা দোকানের জন্য সৌদি আরবে। তাদের যে কফিল ছিল, সেই কফিলের সাদিকের একটা দোকানের জন্য আমাকে অফার করেছিল ক্যাশিয়ারের জন্য। তখন আমি বলেছিলাম যে না, আমি সৌদি আরব যাব না, সৌদি আরব আমার পছন্দ না। পরবর্তীতে ভাগ্যের কি খেলা, যে সৌদি আরবেই আসলাম। আমার এই যে স্বাস্থ্য ভাইয়ের কথা বলতেছি, সেই স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে তাকে বললাম যে ভাই, আমি এমন ব্যাপার, এখন পাসপোর্ট করে ফেলছি, এখন তো বিদেশ যাওয়াটা দরকার। তখন তাকে বললাম, সে বললো যে আমাদের কোম্পানির ভিতরে 2টা সাপ্লাই কোম্পানি আছে, তারা হচ্ছে যে লোক নিয়ে আসে আমাদের কোম্পানির ভিতরে কাজ করায়। তাদের কোম্পানিটা আবার সেই সময় খুবই নাম করা। এখনো তাদের কোম্পানিটা আছে রিয়াদে। যারা রিয়াদে সানায়ার ভিতরে আছেন, জেদি সানায়া, অর্থাৎ নতুন যে সানায়াটা, ইউসিআইসি কোম্পানি, কার্টুনের কোম্পানি, দুবাই মার্কেটের সামনে তাদের হচ্ছে যে ভিলা। এটা হচ্ছে যে ওইখানে যারা আছেন তারা এটা সেই এই কোম্পানিটাকে তারা চিনবেন, যে খানা ফ্রি, জামা কাপড়, চিকিৎসা সবকিছু এক কথায় সব দিক থেকেই একদম বেটার। কিন্তু এই কোম্পানির ভিতরে 2টা কোম্পানি কাজ করতো, একটা হচ্ছে সানাবিল আর একটা হচ্ছে মিকাব। এই মিকাব এবং সানাবিল তারা আমার যে দালালে আনছিল, অর্থাৎ আমার যে দালাল, সে দালালের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সেই দালাল এবং আমার স্বাস্থ্য ভাই একই রুমে থাকতো এবং পাশাপাশি বেড একই রুমের ভিতরে। তার কাছ থেকে ভিসাটা নেয়। তাদের সাথে কথা ছিল যে আমাকে নিয়ে আসার পরে ইউসিআইসি কোম্পানির ভিতরে দেবে। কিন্তু অনেক ঝই ঝামেলার ভিতর শেষমেশ করার পরে যখন অবশেষে সৌদি আরবে পাও রাখলাম, আসার পরে আমি কিন্তু প্রথমে এসে ওই কোম্পানিতে উঠেছিলাম। আমার যে স্বাস্থ্য ভাই যে কোম্পানি, ওইখানে ছিলাম, এক রাত ছিলাম ওই কোম্পানিতে। তারপরে ওই দালালের সঙ্গে কথা হইলে একই রুমের ভিতর থাকতো। সে বললো যে না, আগে কফিলের কাছে যাইতে হবে, তারপরে কফিল এখানে পাঠাবে। যাওয়ার পরে কফিলের ওইখানে আসার পরে কফিলের রাখার মতন জায়গা নাই। প্রথমে রাখলো হচ্ছে যে আপনার যে দালাল আনছে তার এক ভাই থাকে, আপনার হচ্ছে সোলাই 18। যারা রিয়াদে আছেন তারা অবশ্যই জানেন জায়গাটার নাম সোলাই 18-তে। একটা চকলেট ফ্যাক্টরির একটা ভিলা আছে, সেই ভিলাতে আপনার রাখলে ভিলাটা হচ্ছে বাইরের লোকও ভাড়া থাকে। মানে ওইখানে যে মুদি আছে ইন্ডিয়ান, সে আবার বাইরের লোকজনের জন্য ভাড়া দেয়।
পরবর্তীতে ওইখানে 2 দিন 3 দিন থাকলাম। থাকার পরে আরো একজন লোক আসলো দেশের থেকে। আসার পরে আমাদের দুজনকে কফিলের কাছে দিল। কফিলের কাছে গেলাম রাত্রেবেলা। যাওয়ার পরে কফিল আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই কোনো কাজ কাম জানিস কিনা। তাই আমি বললাম দেখ আমি তো বাংলাদেশে গাড়ি চালাইছি, তারপরে এই কাজগুলো জানি, বেশ কয়েকটা কাজের নাম বললাম। তো আমার লাইসেন্স ছিল, লাইসেন্সটা সৌদি নিয়ে গেলাম। সৌদি বলতেছে যে গাড়ি চালাইছিস যেহেতু, গাড়ির দুইটা এখানে খুব ডিমান্ডফুল, তুই তোর লাইসেন্সটা দিয়ে দে। পরে আমার লাইসেন্সটা নিয়ে সৌদি চলে গেছে। যাওয়ার পরে 2-3 দিন ওই অফিসেই থাকলাম। খানার টাকা দেয় না, কোনো কিছু না। স্বাস্থ্য ভাইয়ের ওইখানে তো বেশ ডিফারেন্স কিছুটা দূর, খুব একটা বেশি দূর না, 20 টাকা লাগে গাড়ি ভাড়া। তারপরে ওই সময় যাওয়া হয়ে উঠতেছে না। নিজে কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, সেইগুলো প্রায় বসে থেকে থেকে খরচ করে প্রায় 1 মাস পার হয়ে গেছে, কাজের কোনো ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে যে স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে তারপরে ওইখানে কিছুদিন মনে করেন যে চললাম। এর ভিতরে হঠাৎ করে কোম্পানি একটা কাজের ব্যবস্থা করলো, ইউসিআইসিতে দিতে পারলো না, না দেওয়ার পরে তারা একটা কাজের ব্যবস্থা করলো, সাপ্লাই কোম্পানি, যেহেতু আমাদের সাপ্লাই কোম্পানি ছিল, একটা কাজের ব্যবস্থা করলো যে হচ্ছে যে আপনার আল হারফিক নামের একটা কোম্পানি আছে রিয়াদে, সুপার শপ, ওই সুপার শপ এদের কোম্পানিতে ঢোকাই দাও। আপনার কপাল এমনই, সকালবেলা ঢোকাইছে, বিকালবেলা কন্ট্রাক্ট খালাস, মানে সকালে কন্ট্রাক্ট করে ঢোকাইছে। সৌদি 2 রিয়াল, মানে ঘন্টা চুক্তিতে 2 রিয়াল কমের জন্য সে আমাদেরকে কন্ট্রাক্ট ক্যান্সেল করলো। মানে তার 2 রিয়াল কম হয়ে গেছে বলে, মানে কন্ট্রাক্টের সাথে যারা যে টাকাটা কন্ট্রাক্ট করছে সেখানে সৌদি ঘন্টা চুক্তিতে 2 রিয়াল কম দিতে চাইছে, যার জন্য সেই আমাদের সৌদি সেই সৌদির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করছে। করার পরে আমাদেরকে আবার ভের রিটার্ন দিয়ে গেল অফিসে। এখন তো কোনো কাজ নেই, প্রায় 1 মাসের উপর 1.5 মাসের উপর হয়ে যায় বসে। এদিকে দেশে কিছু ঋণ টিন করে আছে, সেই সমস্ত টাকা পয়সা চিন্তা, সব দিক থেকে মেলাইয়া বিদেশে কিন্তু বসে বসে দিন পার হয় না। যারা বিদেশে আসেন, এসে বসে থাকেন, তারা কিন্তু ব্যাপারগুলো জানেন যে বিদেশে বসে বসে কিন্তু দিন পার হইতে চায় না, অনেক অনেক কঠিন। পরবর্তীতে এইভাবে থাকতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার যে কফিল ছিল সে আর কোনো কাজ কাম ম্যানেজ করতে পারে না। পরবর্তীতে সে আমরা যে তাদের যে অফিসে থাকতাম, একটা রুমের ভিতর প্রায় আমরা 9-10 জন, তখন আরো কিছু লোকজন ছিল। এবং সব থেকে মজার যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সাথে দালাল আমাদের ভিসা দিয়ে নিয়ে আসছে বাংলাদেশ থেকে, এই একই দালাল তার ভাইও আবার তার সাথেই ছিল, মানে আমাদের সাথেই ছিল। তার ভাইও আমার মতন বয়সী, আমাদের সাথেই ছিল, তারও কাজ নাই, একই অবস্থা। অথচ আমার স্বাস্থ্য ভাইকে আমি বলতাম তো দেখেন কিছু টাকা পয়সা দিয়ে কাফালা টাফালা নিয়ে গেলে এবার অন্য জায়গায় কোনো জায়গা কাফালা, তার কাছে আর কাজের ম্যানেজ নাই। সে 15-16 বছর বিদেশ করে, সে ওই কোম্পানির ভিতরে, বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা নাই। পরবর্তীতে দেখলাম যে নিজের ব্যবস্থা নিজেরই করতে হবে, তাছাড়া আর এই বিদেশে কোনো হেল্প হইতো না। তো এর ভিতরে আমার যে ওই যে আগে যে একটা চাচার কথা বলছিলাম, যে আসার কথা বলছিল, তার সঙ্গে সে থাকতো জেদ্দা, তার সঙ্গে যোগাযোগ করতাম বিভিন্ন সময়। তো তখন আমি মানে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম, কান্নাকাটি, খুবই হতাশগ্রস্ত, মানে আমার এমন একটা অবস্থা, মানে আমার আর কোনো কিছুই মাথায় ধরে না। তো আমি ওই সময় অটোমেটিক নিজে নিজে কান্নাকাটি করতাম। তো চাচার ওইখানে যখন ফোন দিতাম কান্নাকাটি করতাম, চাচা বলতো কান্নাকাটি করে না, আইসো, বকাঝকাও করতো যে বিদেশ আসতে নিষেধ করেছিলাম। ওই সময় বলছিলাম আলিনি, এখন আমি কইছিলাম যে আসার দরকার নেই, সৌদির অবস্থা ভালো না। আমার আসার আগে কিন্তু নিষেধও করেছিল যে সৌদির অবস্থা ভালো না, তুমি আইসে না। পরে আমি তো না শুনে আয়া পড়ছি স্বাস্থ্য ভাইয়ের ভরসায়। তো যখন চাচার কাছে ফোন দিতাম, ওই চাচার কাছে, মানে আমাদের রক্তের কেউ না, পাড়া প্রতিবেশী, বাড়ির সাথে পাড়া প্রতিবেশী। তো উনি আমার খুব রাগজাগ করতো যে তোমার আমি নিষেধ করেছিলাম, তুমি কেন আসলে। পরে হঠাৎ করে একদিন দুপুরবেলা খানা খাবো, অর্থাৎ খাবার টাবার খাবো রেডি করছি, ওই সময়তে আপনার কফিলের ছেলে আসছে। কফিলের ছেলে আসার পরে আমাদেরকে বলতেছে তোদের কাজের ব্যবস্থা হয়েছে। তখন আমরা প্রায় 8-9 জন লোক। তো তোদের কাজের ব্যবস্থা হয়েছে, তোরা সবাই রেডি হ, তোদের এখানে রেখে আসবো। আমরা বলতেছিলাম যে দেখ খানা টানা খাওয়ার পরে তারপরে যাই, কই না না বেশি দূর না, এই যে পাশেই, ওইখানে যাওয়ার পরে খাবার টাবার। পরবর্তীতে আমরা সব খাবার টাবার সব প্যাকেটের ভিতরে নেওয়ার পরে 2টা গাড়ি নিয়ে আসছে, 2 গাড়িতে মানে এক গাড়িতে মাল সামানা উঠাইছে, ওই গাড়িতে আমি সাথে, আর এক গাড়িতে হচ্ছে যে সব লোকজন, সৌদির যে ছেলের গাড়ি সেই গাড়িতে সব, আর বাদ বাকি লোকজন সবাই মিলে আমরা এক জায়গা হয়েছে। হওয়ার পরে আমরা চলে গেছি হচ্ছে যে আপনার সোজা রিয়াদে রোমা নামের যে একটা মরুভূমি আছে, বর্তমানে আমাদের এই কোম্পানির ওইখানে একটা প্রজেক্ট চলতেছে। ওই সময় কোনো প্রজেক্ট ছিল না, সম্পূর্ণ মরুভূমি। যারা রিয়াদে থাকেন তারা রোমান নামটা শুনছেন, যে রোমা হচ্ছে যে সম্পূর্ণ মরুভূমি, ওইখানে আর কোনো কিছুই নাই।
আমাদের মেন রাস্তার থেকেও অন্তত কিছু না হইলেও প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে মরুভূমির ভিতরে ওইখানে একটা এস্তারার ভিতরে রেখে আসছে। ওই যে সৌদির যে এস্তারা আছে সেই এস্তারার ভিতরে রেখে আসছে। আসলে পারে এখন ওইখানে খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, জেনারেটর রাত্রেবেলা চলে। আর এক সুদানি আছে। আমরা তো সুদানি ওই সময় দেখি নাই, নতুন নতুন, আমাদের জন্য একটা ভয় কাজ করে। তো ওই দিন রাত্রিবেলা আমি ফোন দিলাম আমার ওই চাচাকে, ফোন দিলাম জেদ্দাতে, যে চাচা এই ব্যাপার, কাকা মামা হয়ে গেছে, আমি এখন কি করব। কাকা তো অনেক বকাবকি করলে, করার পরে কয় তুই টেনশন করিস নি, তুই রাতটা পার কর, সকালবেলা আমি একটা ব্যবস্থা করতেছি। পরের দিন সকালবেলা ওই স্বাস্থ্য ভাইকে বললাম যে মামা মরুভূমির ভিতরে সাইডে দিয়ে গেছে, এরকম কোনো কিছু নাই। পরে ধরো ওই ভাই আসলো, আসার পরে রিয়াদ থেকে গাড়ি নিয়ে আসে, অর্থাৎ রিয়াদ সিটির থেকে 180 কিলোমিটার ভিতরে মরুভূমির, রিয়াদ থেকে গাড়ি নিয়ে আসছে। আসার পরে সকালে ডিউটিও মানে শেষ করি নাই, তার আগেই চলে আসছে। আসার পরে আপনার হচ্ছে যে আমাকে গাড়ি নিয়ে গেল। ওই সময়ের কথা মনে পড়লে এখনো মানে দীর্ঘ শ্বাস উঠে যায়। ওই সময় ওই রাত্রের কথা, ওই সময় দিনের কথা, খাবার নাই, পানি নাই, কত কষ্ট। তারপরে ওইখান থেকে নিয়ে আমাকে দিল আজিজিয়াতে, বাসে একটা টিকিট দিয়ে জেদ্দাতে পাঠাই দিল আমার ওই চাচার কাছে। চাচা ওই বললো, আমার স্বাস্থ্য ভাইরা বললো যে কাকা ওরে আপনি পাঠাই দেন, দেখি আমি এখানে কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারি কিনা, আর কাজ কাম হোক বা না হোক এসে আমার কাছে থাক, খাওয়া দাওয়া করুক, না হলে দেশে পাঠাই দেবো। পরে যাই হোক ওইখানে যায় একদিন পুরা দিন বাস জার্নি করে আমি জেদ্দাতে গেলাম। জেদ্দাতে যাওয়ার পরে কাকার ওইখানে গেলাম। যে কাকাকে আমি লাস্ট দেখছি মনে হয় সম্ভবত 3-4 বছর আগে। ওনার আবার কফিল যে সৌদি, খুবই ভালো মানুষ, পুলিশের এসপি ছিল, রিটায়ার্ড করেছে, আবু মান্নাত নাম। আবু মান্নাতের কথা আমার সারা জীবনই মনে থাকবে সৌদি আরবে যতদিন আছি। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে চাচা রিসিভ করলো, সবকিছু এটি করার পরে আমাকে তো অনেক গালমন্দ করলো, বকাবকি। আমি তোরে নিষেধ করেছি, তুই আসলি কি করতে সৌদি আরবে, এখন এই যে জানের কষ্ট, এই কষ্ট ওই কষ্ট। যাই হোক ওইখানে থাকার জায়গা হইলো। পরের দিন চাচার কফিলে আসলো, আসার পরে উনি তো পুলিশের এসপি ছিল, রিটায়ার্ড হয়েছে, আবু মান্নাত নাম। আমার কাকার সঙ্গে অনেক অনেক ভালো সম্পর্ক, বাপ ছেলের সম্পর্ক এরকম একটা। তো উনি অনেক ভালো মানুষ। ওই সৌদিটা দেখছি একদম কালো কুচকুচে। আমি প্রথম দিন মনে করছি যে মনে হয় সুদানি, পরবর্তীতে কাকা বলছে না এটা সৌদি। পরবর্তীতে এখন জানি যে সৌদি আরবে যারা আসল সৌদি তারা হচ্ছে যে কালো হয়, মানে একদম কালো কুচকুচে যারা, তারা হচ্ছে আসল সৌদি। তো পরবর্তীতে যাই হোক উনি আমার ইকামা নিল, নেওয়ার পরে আমার কফিলের সাথে কথা বললো। যেহেতু উনি পুলিশ ছিল, ওনার একটা বড় ছেলে আছে, সে আবার রিয়াদের এসপি ছিল ওই সময় রানিং। ফোন দিল তোমার কফিলকে, বললো যে কি সমস্যা, এই ব্যাপার স্যাপার, তুই লোক সাইডে দিলি কি করতে, লোক রাস্তায় দিয়ে দিলি কি করতে, তুই না হতে তুই দেশে পাঠাই দিতি, তুই লোক রাস্তায় মরুভূমিতে কেন সাইডে দিলি, লোক যদি মারা যায় এটা মাসুল কেটে হইতো। তো যাক বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়ার পরে ওই সৌদি আমাকে বললো, ওই সৌদিকে বললো যে আমি এই লোক আমার এখানে রাখছি, কাফালা করে নেবো, তোর কোনো সমস্যা আছে কিনা। তো তখন আমার যে সৌদি তখন বললো যে না সমস্যা নাই, তুই কাফালা করে নে। পরবর্তীতে ওই সৌদি আমার একটা কাজের ব্যবস্থা করলো, ওইখানেই তার সাদিকের পাশের দোকান, অর্থাৎ আমার যে চাচার যে দোকান, সেই দোকান থেকে 2 দোকান পরে একটা বাকালা, ভালো একটা বাকালা, ওইখানে কাজের একটা ব্যবস্থা করে দিল। সৌদি কথা বলে তা আমি ওইখানে কাজ শুরু করলাম। আমার ডিউটিটা ছিল একটু বেশি, যা নতুন নতুন অবস্থায় সৌদির আবহাওয়ার সাথে মানে খাপ খাইয়ে নেওয়া অনেকটা টাফ হয়ে গেছিল, যার জন্য আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপর আমার ডিউটি চলতেছিল, 1500 রিয়াল ওই সময় প্রথম বেতন। সৌদি আরবে আসার পরে আমার প্রথম কামাই হচ্ছে 759 রিয়াল। 759 রিয়াল ভাঙতি মাসের বেতন পেলাম। পরবর্তী মাসে 1500 রিয়াল আমি বেতন পেলাম, 1500 রিয়াল। এর ভিতর দিয়ে হঠাৎ করে ওই যে দালাল, এই যে এত কিছু হয়ে গেছে, দালালরে কিন্তু আমার স্বাস্থ্য ভাই কোনো চাপও দিই নাই, ভালো মন্দ কোনো কিছুই বলে নাই। কারণ কি, তারা একই রুমের ভিতর থাকতো, তারা যদি একটা বার দালালকে বলতো যে এই ব্যাপার, তুই এইটা করলে কি করতি, তোর এখন সৌদি কাম দিতে পারে না, কাফালা দিতে চায় না, এটা করলে কি করতে, তখন কিন্তু এটার একটা সমাধান হয়ে যেত। কিন্তু তারা চাপও দিই নাই, কিছু বলেও নাই। কারণ কি, তার সাথে তাদের একটা আর্থিক একটা ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল, যে যদি চাপ দিয়ে থাকে তো আমার একটা আর্থিক একটা ব্যবসার একটা সম্পর্ক আছে, যার জন্য আমার এই ব্যবসাটা নষ্ট হয়ে যাইতে পারে। তো যার জন্য চাপটা দিই নাই, আমি আর ভালো মন্দ কিছু বলি নাই। পরে ওইখানে কাজ করতে করতে হঠাৎ করে আমার কফিলি আবার যোগাযোগ করছে দালালের সঙ্গে, যে তোর লোকজন কই, সব নিয়ে আয়। আর বাদ বাকি যে সমস্ত লোকজন ছিল তারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলেই গেছে। সেই সমস্ত লোকজন নিয়ে জেদ্দাতে আমরা বড় প্রজেক্ট পাইছি, সেই প্রজেক্টে লোকজন কাজ করবো, খানা থাকা সব ফ্রি, 1012 রিয়াল বেতন। এটা বলে আবার লোকজনের জমা করেছে জেদ্দাতি। আমিও জেদ্দাতে রয়েছি, আমার কপালই এতই খারাপ যা আমার থেকে আবার 70 কিলোমিটার দূরে আবার এই কোম্পানির লোকজন ওইখানে পাঠাইছে।
পরে আমার উপরও বেশ ভালো প্রেশার দেওয়া শুরু করলো। পরে আমার স্বাস্থ্য ভাইও ভালো একটা প্রেশার দিল, যে এরকম এরকম তুই যদি না যাস তো সমস্যা হইলে পরে দেখবি কি ডাইতেছে কপিলি সব। পরে যাই হোক এদের কথাবার্তা শুনে আমি তো প্রথম যাবোই না, না না পরে চাচার উপরেও বেশ প্রেশার টেশার দিতে লাগলো। পরে যাই হোক চাচা আমারে পেলে যে তুই চলে যা, দরকার নাই কোম্পানিতে যা। পরে আসার পরে ওইখানেও একই অবস্থা। তবে রিয়াদ এবং জেদ্দার থেকে, জেদ্দাতে যখন আমাদের ওই কোম্পানিতে আবার আমি আসি তখন আমার অবস্থা আরো ভয়াবহ হয়ে যায়। আরো ভয়াবহ হয় কিরকম, যে আমার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। সেটা হচ্ছে যে ওইখানে খানা নাই, কোনো নাই। তারপরে কাজ করাইছে প্রায় 1.5 মাসের উপরে, কিন্তু কফিলকেও টাকা দেয় না। এক পাকিস্তানি সাব কন্ট্রাক্টরের আন্ডারে কোম্পানি কাজ নেছে, সেই সাব কন্ট্রাক্টর কফিলকেও টাকা দেয় না, লোকজনকেও টাকা দেয় না, খানা টানা সবকিছু ঠিকঠাক দেয় না। একটা সময় গেছে সৌদি আরবে অপেক্ষা করেছি সারাদিন, পরে রুটি নিয়ে আইসে দেশে, খালি রুটি মোটা, এই দেশের রুটি আছে তমিজ বলে, এই রুটি আমরা ছিঁড়ে ছিঁড়ে 4টা রুটি আমরা খাইছি হচ্ছে প্রায় 12-13 জন লোক, 4টা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইছি, শক্ত রুটি, মানে গলায় যে নামতেও চায় না, এমন একটা পরিবেশ তৈরি হইলো জেদ্দার ভিতরে। পরবর্তীতে এই সমস্ত দেখে মেখে একজনের মাধ্যমে যোগাযোগ করলাম আভাতে, চলে গেলাম আভা। ওইখান থেকে যে আমি ওইবার নিয়ত করেই বের হয়েছিলাম যে কফিল খালি বালি, কফিলে যা মনে চায় কফিল তাই করুক, আমার কোনো যায় আসে না, আমার কিছু নাই। আর এই জন্য আমার স্বাস্থ্য ভাইয়ের রাগ, আমি কি করতে কোম্পানি থেকে বের হয়ে গেলাম, ওর সাথে যোগাযোগ, আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ সে সময় বন্ধ করে দিল, টোটাল বন্ধ করে দিল। আমি যে সৌদি আরবে যে কি পরিবেশ আছি তখন আমার অবস্থা খুবই খারাপ। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, পুলিশে ধরতেছে, ছাড়তেছে। চলে গেলাম আভাতে। আভাতে যাওয়ার পরে ওইখানেও আরেক দালালের হাতে পড়লাম, ওইখানেও কাজের ব্যবস্থা নাই। যাই হোক ওইখান থেকে বের হয়ে চলে আসলাম হাইলে। হাইলে আসার পরে আমাদের এলাকার একজন, মানে আমাদের পাশের 2 থানার পরে একজন আছে, তার কাছে আশ্রয় নিলাম। নেওয়ার পরে বেশ তার এখানে কিছুদিন কাজ করলাম, শুধু থাকা খানা বিনিময়ে কিছুদিন কাজ করলাম। করার পরে মোটামুটি বেশ কিছুদিন হওয়ার পরে এখন বর্তমানে আমি যে কোম্পানিতে কাজ করি এইখান থেকে তার দোকানের দূরত্ব মাত্র হাইটে গেলে 2 মিনিট লাগে। তে আমি যখন এই দোকানে কাজ করতাম, তার দোকানে যখন কাজ করতাম, তখন আছে মাঝে মাঝে আমার এই যে পাশের দোকান আছে, এই দোকানে আমি আসতাম বিকেলবেলা, এই কোম্পানির গেটের সামনে দিয়ে যেতাম, আর কোম্পানির দিক তাকাতাম আর বলতাম যে এই কোম্পানি এত বড় একটা কোম্পানি, এখানে কি কোনো কাজ টাজের কোনো ব্যবস্থা নাই? অথচ এই কোম্পানির কোনো লোকজনের সাথে আমার দেখাও হতো না। তো এরকম বেশ কিছুদিন এখানে থাকার পরে হঠাৎ করে আমার নসিবটা এমনই যে হঠাৎ করে এই কোম্পানিতে লোক লাগবে এবং এই কোম্পানির লোক একজন ছুটির যাবে পানসারি, তার বাড়ি বরিশাল। সে আমাকে ওই ভাইয়ের ওই দোকানে, সেও আবার কাজ করতো ওই ভাইয়ের ওই দোকানে। তখন হচ্ছে একদিন গেছে সন্ধ্যার সময়, যাওয়ার পরে আমার দেখে কই আপনার বাড়ি, আমি কই মা এই ঘটনা, আমার কাজ কাম নাই, 6 মাসের উপর সৌদি আরব করতেছে। টোটাল 6 মাসের ভিতরে সৌদি আরবে আমি ইনকাম করেছিলাম প্রায় 2000 না 2100 রিয়াল 6 মাসে। আরো অতিরিক্ত টাকা আমার খরচ, রাস্তায় রাস্তায় ঘুরেছি, এইটা করেছি সেইটা করেছি, কত সমস্যা, কত জানের কষ্ট। পরবর্তীতে যাওয়ার পরে বললো যে ভাইকে বললো যে ভাই এই লোকটা আমাকে দিয়ে দেন, আমি আমার এই কোম্পানি দিতে যাই। তখন শুনলাম যে 4 মাসের জন্য নেবে। তো পরবর্তী চিন্তা করলাম যে 4 মাসের জন্য কোনো জায়গায় কাজে ঢুকবো না। তো যাই হোক চিন্তা ভাবনা করে, পরে যাই হোক অনেক চিন্তা ভাবনা করে যে ঋণের টাকা